আমাদের বাংলাদেশের ভাইরা আছে তারা অধীর আগ্রহে আছে যে মাগুরার কুখ্যাত ধর্ষক হিটু শেখ 9 বছরের শিশু আসিয়াকে হত্যা করে ধর্ষণের ফলে হত্যা করেছেন। ধর্ষণের চেষ্টা করেছিলেন প্রথমত এবং বাধা দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছেন। পরে শিশু আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 13/3/2025 তারিখে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। সেই মামলায় বিজ্ঞ আদালত আজকে আসামি হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারার অভিযোগ প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস দিয়েছেন। আমরা এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয় আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মোকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। 14 কার্য দিবসে 12 নয় 14 কার্য দিবসে এই মোকদ্দমাটা নিষ্পত্তি হয়েছে। আপনারা সকলে জানেন যে নারকীয় হত্যাযজ্ঞের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে নির্দেশনা ছিল মামলা এফআইআর লস থেকে শুরু করে 90 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আইন মন্ত্রণালয় থেকে আইন উপদেষ্টা বলেছিলেন 30 কার্য দিবসে এই মোকদ্দমার বিচার কার্য সম্পন্ন করেন। আমরা দুটি আদেশকে মাথায় নিয়ে আমি রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল আমি অনুধাবন করেছিলাম যে এটি একটি জনগুরুত্বপূর্ণ মোকদ্দমা এবং নির্ধারিত সময়ের পূর্বেই আমি এই মোকদ্দমার রায়ের বিষয়ে যেতে চাই। আমি এই মোকদ্দমা যখন ইনভেস্টিগেশনে ছিল তখন আমার কাছে যখন সাংবাদিক ভাইরা জেনেছেন আমি বলেছিলাম বিচারের জন্য আমার আদালতে আসার পরে আমি উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরে 15 কর্মদিবসে আমি এই মোকদ্দমার বিচার কার্য সম্পূর্ণের ব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমি 14 কর্মদিবসেই এই মোকদ্দমার চূড়ান্ত যে পরিণতি আসামির হয়েছে সেটা নিশ্চিত আমরা করতে পেরেছি। আপনারা জানেন যে সকল মামলার গ্রাফিটি এক নয়। যে মামলাগুলো চাঞ্চল্যকর মামলা থাকে সে মামলাগুলোর মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে একটি স্পেশাল কেয়ার থাকে, একটি নির্ধারিত সময় থাকে। সেই সময়ের সাথে তাল মিলিয়ে আমরা শ্রম দিয়েছি এই মামলাটার পিছনে এবং বিজ্ঞ আদালত উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, যার ফলে বিজ্ঞ আদালত এবং রাষ্ট্র এবং যিনি এই মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সম্ভব হয়েছে স্বল্প সময়ে এই মামলার বিচার নিশ্চিত করা। চাইলেই যে এরকম দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব সেটির একটা নজির বা দৃষ্টান্ত স্থাপন হলো কিনা? অবশ্যই, কারণ যদি কোনো মোকদ্দমার, কারণ আপনারা জানেন যে মামলা বিচারের বিভিন্ন ধাপ আছে। নিম্ন আদালতে বিচার হয়ে থাকে, সেশন ট্রাইব্যুনালে বিচার হয়ে থাকে এবং কোন কোন মোকদ্দমা যেটাকে স্পেশাল কেয়ার করে চাঞ্চল্যকর মামলা হিসেবে অভিহিত করা হয় এবং সেই মামলাগুলো আইন মন্ত্রণালয় থেকে একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়। আজকের এই মামলাটিও ছিল একটি চাঞ্চল্যকর মামলা। এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না হলেও দ্রুততম সময়ের মধ্যে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুযায়ী ইনশাআল্লাহ বিচার কার্য সম্পন্ন হয়েছে। আমি রায়ের পরে আসির মায়ের সাথে কথা বলেছি, তিনি আসলে অনেকটা ক্ষোভই প্রকাশ করেছে যে এই যে ঘটনায় হিটু শেখকে ফাঁসি দেওয়া হলো, বাকি 3 আসামি যে খালাস দেওয়া হলো, তিনি কিন্তু এই সজীব শেখ, রাতুল শেখ এবং হিটুর স্ত্রী তারও কিন্তু সর্বোচ্চ শাস্তি তারা চেয়েছিল। এবং কিছুক্ষণ আগে আমি এলাকাবাসীর সাথেও কথা বলেছি যারা আদালতে এসেছিল, তারাও কিন্তু একই কথা বলেছে যে এই ঘটনার সাথে জড়িত সজীব ছিল এবং তারা সবাই আসিয়াকে হুমকি দিয়েছে, হুমকি এবং আলামত নষ্টে তারা চেষ্টা করেছে। কারণ তারা বলছে যে শিশু আসিয়াকে প্রথমে ধর্ষণ করার পরে যখন সে অজ্ঞান হয়ে যায় তখন কিন্তু তারা পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় নিয়ে যায়, যেখানে তারা বলেছিল যে শিশুটাকে জিনে আসর করেছে। এটা কিন্তু তারা বলেছে এবং ধর্ষণ
বিষয়টা তারা কিন্তু গোপন করেছে। এটা কিন্তু তারা বলছে যে এই ঘটনার সাথে তারা 3 জন জড়িত থাকার পরও কিন্তু তাদের খালাস দেওয়া হয়েছে, এই বিষয়ে তারা কিন্তু আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করছে এবং তারা দাবি করেছে যেন উচ্চ আদালত থেকে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, যেটা তারা পরিবার থেকে আমি কিছুক্ষণ আগে কথা বললাম সেটা কিন্তু তারা। আমরা যেদিনে আসামির সাফাই সাক্ষীর আসামি পরীক্ষা যেটা হয় সেই দিনে আমরা উপস্থিত ছিলাম। সেই দিনে হিটু শেখের মেয়ে ছিল আদালতে উপস্থিত ছিল। তিনি কিন্তু আসলে এরপর থেকেই কিন্তু তারা অভিযোগ করেছিল যে সাফাই সাক্ষী দেওয়ার বিষয়ে তারা 5 জনকে সাফাই সাক্ষী দিবে, সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি কিন্তু বলে কিন্তু আসিয়া হিটুর মেয়ে কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছিল। এবং আজকেও আদালতে যখন রায় হয়, হিটু শেখকে যখন আদালতে আনা হয় ঝিনাইদহ থেকে মাগুরাতে, তখন আমরা আদালতে কথা বলেছি তার মেয়ের সাথে। তিনি কিন্তু আজকেও একই অভিযোগ করেছে, তাদের যে সাক্ষী দেওয়ার কথা তারা চেয়েছিল, তাদের সাক্ষীটা নেওয়া হয়নি কিন্তু তারা অভিযোগ করছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের। সুতরাং এই রায়ের মাধ্যমে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে বিজ্ঞ বিচারিক আদালত স্বাধীনভাবে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তিনি জাজমেন্ট প্রদান করেছেন। এই মামলায় ফৌজদারি কার্যবিধি 342 ধারায় আসামিদেরকে যখন পরীক্ষা করা হয়, বিজ্ঞ বিচারিক আদালত পরিষ্কারভাবে বলেছেন তাদেরকে পরীক্ষাকালে যে আপনাদের জবানবন্দি এবং যে সাক্ষ্য আপনারা শুনেছেন, আপনাদের কোনো বক্তব্য আছে কি না। আসামিরা বলেছে আমাদের কোনো বক্তব্য নাই। কোনো লিখিত বক্তব্য দেবেন, ওনারা বলেছেন না। কোনো সাফাই সাক্ষী দেবেন, ওনারা বলেছেন না। সুতরাং প্রসিকিউশন এভিডেন্স ক্লোজ হওয়ার পরে আইনের বিধান অনুযায়ী সেকশন 342 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে ম্যান্ডেটরি প্রভিশনস, সেটাকে যথাযথভাবে বিজ্ঞ বিচারিক আদালত কমপ্লাই করেছেন। আসামি সেটাকে সুযোগ না নেয় পরবর্তীতে বিজ্ঞ বিচারিক আদালত আর্গুমেন্ট এবং আর্গুমেন্টের পরবর্তীতে আজকে রায় প্রদান করেছেন। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, যদি রায়টা আবার একটু বলে দিতেন সংক্ষেপে। ধন্যবাদ। চাঞ্চল্যকর, জনগুরুত্বপূর্ণ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। এখন যিনি মামলার বাদী তিনি বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট নন। দেখুন, প্রথমত আমরা রিপ্রেজেন্ট করি স্টেটকে, কাজে স্টেটকে যারা রিপ্রেজেন্ট করি আমাদের দায়িত্ব হচ্ছে স্টেটের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা। আমি বলেছি যে আসামিদেরকে বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট করেছেন বা খালাস করেছেন, সেই অ্যাকুইটাল অর্ডারে আমরা সন্তুষ্ট নই। আমরা সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথা নিয়মে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক উপদিষ্ট হলে বা ইনস্ট্রাক্টেড হলে উচ্চ আদালতে আপিল দায়ের করার সুযোগ রয়েছে।